হ্যাঁ, 32 নম্বরকে তারা ভেঙে দিল। 32 নম্বরের যে ভাঙলো তারা, এটা প্রতিটি ইটের হিসাব নেওয়া হবে, বাংলাদেশের মানুষই নিবে, আমরা থাকি বা না থাকি। মাথায় রাখতে হবে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে যে চেতনার উপর ভিত্তি করে, সেটাকে কিন্তু তারা মুছে ফেলতে পারবে না। বাংলাদেশের সাধারণ মানুষ অনেকখানি বিভ্রান্তির মধ্যে পড়েছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং সেক্ষেত্রে আমাদেরও কিছু ভুল ত্রুটি এবং ব্যর্থতা ছিল, সেটাও আমি মনে করি এবং মেনে নিই, স্বীকার করি। তবে এটিও সত্যি আজকে পরিষ্কার হচ্ছে যে আক্রমণ হয়েছিল গণভবনে এবং প্রধানমন্ত্রীর অফিসে এবং বিভিন্ন জায়গায়, সেটি সেই 71 সালে পাক হানাদার বাহিনীর যে আক্রমণ, সেই আক্রমণের মতন আক্রমণ হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে। যে কারণেই এই জঙ্গিরা আক্রমণ করেছিল, সেই প্রো পাকিস্তানিরা, এবং যে কারণে জাতির জনক বঙ্গবন্ধু সেই তারা স্ট্যাচু সেটি ভেঙে ফেলেছে, তারা 32 নম্বর তারা ভেঙে ফেলেছে। কাজে স্বাভাবিকভাবে পাক হানাদার যখন আক্রমণ করে, তখন আওয়ামী লীগের নেতৃত্ব বা মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা, বাংলাদেশের পক্ষের নেতৃত্ব পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিল, 1971 সালে নিয়েছিল, এবং আমরা সরকারও গঠন করেছিলাম, প্রবাসী সরকার, মাথায় রাখতে হবে। কিন্তু যুদ্ধ আমরা করেছিলাম, এবং সেই যুদ্ধ আমরা আবারও করব, এবং যুদ্ধে আমরা জয়ী হব। এই হাসনাত আব্দুল্লাহ, ছাত্র সমন্বয়ক, যে এখন এনসিপির নতুন যে পার্টিটি হয়েছে তার একটি নেতা, কিছুদিন আগে যে বলল সেনাবাহিনীর সাথে তার মিটিং এ কি কি কথা হয়েছে, আমি তো তার কথা বিশ্বাস করতে পারি না। এই কারণে পারি না, কারণ গোপন মিটিং গুলোতে কি কথা হয়, বাইরে এসে সে মিথ্যা কথা বলে। কারণ আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, জুলাই মাসের 20 তারিখে 2024 সালে আমাদের সাথে এই 3 জন ছাত্র সমন্বয়কের একটা মিটিং হয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, এবং এই মিটিং এ ছিল এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আর হাসিব, আর একটা ছেলে, যে ছেলেটা কিছুদিন আগে দাবি করলো যে মেট্রো রেল যদি আগুন জ্বালিয়ে না দেওয়া হতো, পুলিশকে যদি হত্যা করা না হতো, তাহলে তাদের বিপ্লব সফল হতো না। তো এই ছেলেটাও ছিল। তো এই 3 জনের সাথে মিটিং যেটা আমাদের হয়েছে, সেখানে কিন্তু প্রথমবার তারা যখন এসেছিল তখন আমরা গিয়েছিলাম, এবং তারা অনুরোধ করেছিল যে তারা তখনই আলোচনায় বসতে চায় না, আরো কিছুদিন পরে তারা বসতে চায়, তাদের আরো কিছু প্রিপারেশন লাগবে। এবং আমরা কিন্তু তাদের সেই মতামতকে শ্রদ্ধা জানিয়ে তখন আমরা মিটিং করিনি, আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা তারপর চলে এসেছি। আমরা চাইলে কিন্তু বসতে পারতাম। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমরা আছি, আমাদের সিকিউরিটি ফোর্সের সবাই ছিল, তারা 3 জন ছিল, বাট আমরা তাদের ওপিনিয়নের ব্যাপারে শ্রদ্ধাশীল ছিলাম। কিন্তু দ্বিতীয়বার আমরা যখন গেছি, তখন তাদের সাথে আমাদের মিটিং হয়েছে, 2 ঘন্টার উপরে মিটিং হয়েছে। তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমরা যাতে কোনোভাবেই না বলি যে তাদের সাথে আমরা আলোচনা করেছি, এবং তাদের 9 দফাকে তারাই কিন্তু পরিবর্তন করে 8 দফা করেছিল, এবং পরবর্তীতে তারা মিটিং শেষে বের হয়ে গণমাধ্যমকে তারা এই কথা বলেছিল, এবং গণমাধ্যমকে তারা যে কথা বলেছিল এটা কিন্তু অন রেকর্ড আছে। তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমরা যেন কোনোভাবেই এটা প্রকাশ না করি যে তাদের সাথে 2 ঘন্টার উপর মিটিং হয়েছে, আমরা যেন বলি যে তারা শুধু দাবি জানাতে এসছে, দাবি জানিয়ে চলে যাচ্ছে। তো ওই মিটিং এ আরো অনেক কথা হয়েছে, আমি এখন এগুলো বলছি না, কিন্তু এই মিটিং এ তারা কি বলেছিল, এই বিষয়গুলো যদি আপনারা জানেন, তাহলে আপনারা দেখবেন যে কত বড় মিথ্যাবাদী এরা। সেই মিটিং এ তাদের কি আচরণ ছিল, কিভাবে তারা কথা বলেছিল, কি তারা চেয়েছিল, আর পরবর্তীতে সেই মিটিং এর বিষয় নিয়ে সে ব্যাখ্যা দিতে গিয়ে যেভাবে নিজেকে হিরো হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে, এটা ফেক ড্রামাবাজ এই ছেলেটা, ন্যূনতম অনেস্টি, সততায় নাই। হ্যাঁ, একটা বিষয় হতে পারে যে একটা গোপন মিটিং এ যে কথা হয়েছে, সেখানে একটা জেন্টলসম্যান এগ্রিমেন্ট যেহেতু থাকে, সেই মিটিং এ হয়তো সে তার যে সংগঠনের নেতৃত্বকে জানাবে, আমরাও যে আমাদের সাংগঠনিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি, কিন্তু এর বাইরে হয়তো জেন্টলসম্যান এগ্রিমেন্ট যেটা থাকে বাইরে কাউকে জানানো হয় না। এটা একটা বেসিক নীতি নৈতিকতা প্রশ্ন। কিন্তু সেই ছেলে ওই মিটিং এর প্রশ্ন টেনে বিভিন্ন জায়গায় কথা বলে বেরিয়েছে, এবং সকল কথা মিথ্যা কথা বলেছে, এবং নিজেদেরকে হিরো হিসেবে দেখানোর চেষ্টা করেছে। তো এরকম ঘটনা যখন ঘটে, তখন আমাদেরও দায়িত্ব হয়ে যায় আসলে ওই গোপন মিটিং এ কি আলাপ হয়েছে সেটি দেশবাসীকে জানানো, কারণ তারা তো মিথ্যা কথা বলছে। ওরা যদি সেই মিটিং নিয়ে কোনো কথা না বলতো, সেগুলো নিয়ে বাগাড়ম্বর এবং এই ধরনের হিরোগিরি ড্রামাবাজি না করতো, মিথ্যা কথাগুলি না বললে আমরা হয়তো সেই জেন্টলসম্যান এগ্রিমেন্ট বা নীতি নৈতিকতা জায়গা থেকে চুপ থাকতাম, কথা বলতাম না। কিন্তু আজকে যে মিথ্যাচারগুলি করছে তারা, আমি তো হাসি পাই এর কথা শুনে আমার, যে সেই মিটিং এ তারা তাদের কি আচরণ ছিল, কি বক্তব্য ছিল, আর এখন তারা সাধারণ মানুষকে কি কথা বলে। অদ্ভুত কি তারা বলেছিল, একটু একটু করে সব আমরা প্রকাশ করব, এবং তাদেরকে একটু মাথায় রাখতে বলবো, সেই মিটিং কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হয়েছিল। কাজে তারা যে বক্তব্যগুলো দিয়েছে, কি কথা বলেছিল, এগুলো কিন্তু প্রমাণ আমরা হাজির করতে পারবো, খুব বেশি যদি মিথ্যাচার তারা না করে। মিথ্যাচার না করে এগুলো থেকে চুপচাপ থাকাই ভালো। এত নিজেকে হিরোগিরি দেখানোর, ভিতরে এসে
মানে কাচুমাচু করে সারেন্ডার করে আর বাইরে এসে হিরোগিরি, ডোন্ট ডু দ্যাট। ন্যূনতম লজ্জা শরম থাকলে এগুলো করা উচিত না, ন্যূনতম সততা থাকলে এগুলো করা উচিত না। কাজে এই ছেলের কি বক্তব্য, গোপন মিটিং এ কি বলেছে, এইসব কথা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় না বাংলাদেশে কেউ বিশ্বাস করে। সেনাবাহিনীর পক্ষ থেকে কেন তারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলবে? আওয়ামী লীগ রিফাইন্ড হবে না কি হবে সেটা আওয়ামী লীগ ডিসাইড করবে, আওয়ামী লীগের নেতৃত্ব ডিসাইড করবে। সেনাবাহিনী আমাদের পক্ষ থেকে এই রিফাইন আওয়ামী লীগের নেগোসিয়েশন করার কেউ না তো, কারণ সেনাবাহিনী এই ধরনের কথা বলার কোনো কারণই নাই। আর আওয়ামী লীগকে পুনর্বাসন করারও কোনো প্রশ্ন এখানে আসে না, কারণ আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে। এদেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ। হ্যাঁ, জুলাই আগস্টের ঘটনাগুলোকে ঘিরে বেশ কিছু ভুল বুঝাবুঝি হয়েছে, দেশের মানুষের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে, এটা আমরা বুঝি। এবং সেই জায়গা থেকে আমাদের নিজেদের ভিতরে অনেকগুলো খেদ আছে, অনেকগুলো রিগ্রেট আছে, যেগুলো আমরা নিজেদের মধ্যেও আমরা আমাদের ব্যর্থতা এবং আমাদের ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু দেশের মানুষকে সত্যটা শেষমেশ আমাদের জানাতে হবে। এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। আওয়ামী লীগকে রিফাইন করা হবে না একই আওয়ামী লীগ থাকবে, সেটা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিবে। এখন পর্যন্ত আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বে আছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, এবং আওয়ামী লীগের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত প্রতিটি নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের উপরে 100% আস্থাশীল। কাজে এইখানে আওয়ামী লীগ তার সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়ে অন্য কাউকে এই সিদ্ধান্ত নেওয়ার বা অন্য কোনো পক্ষর এই আলোচনা করার কোনো প্রয়োজন এবং আছে বলে আমরা মনে করি না, এবং এটা একেবারে অপ্রাসঙ্গিক। কাজে এই ধরনের অবাস্তব এবং অযৌক্তিক এবং মিথ্যাচার যারা এরা করছে, করে একটা পরিস্থিতি তৈরি করেছে, এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যেভাবে কালিমা লেপন করছে, একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানকে তারা আজকে মুখোমুখি করেছে, এটা খুবই দুঃখজনক। তা বাংলাদেশকে আসলে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তারা আসলে একটা জঙ্গিতন্ত্র তৈরি করতে যাচ্ছে বাংলাদেশে। তারা যখন কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিল, তখন তাদের সাথে যখন আলাপ হয়েছিল আমাদের, তাদের পুরো যে বিষয়টি ছিল সেটা কোটা নিয়ে। তো এর বাইরে তো বাকি এত কিছু তারা এখন বলছে, তখন তো বাংলাদেশের মানুষকে তারা এগুলো বলেনি, দেশের মানুষ এগুলো জানতো না যে তারা কি সেকেন্ড রিপাবলিক করবে, তারা পলিটিক্যাল পার্টি করবে, তারা সংবিধান বদলায় ফেলবে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, তারা জামাতকে প্রতিষ্ঠিত করবে। আজকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বানিয়েছে একজন খাস জামাতিকে, একজন যুদ্ধাপরাধীদের সহযোগীকে, একজন যুদ্ধাপরাধী তার সহযোগীকে, সে নাকি মানবতা বিরোধী অপরাধের বিচার করবে। কার করবে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। আওয়ামী লীগে যারা এদের স্বাধীন করেছে, এই স্বাধীনতার পক্ষ শক্তি তাদের। যে আপনারা যারা এতদিন এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এত কথা বলেছেন, আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করেছেন, আপনারা কেন আজকে তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে কথা বলছেন? সো এইভাবে পাল্টাপাল্টি প্রশ্ন করে আসলে লাভ নেই, তাহলে আমরা কোনো সমাধানে যেতে পারবো না। কিন্তু আমি কেন তত্ত্বাবধায়ক সরকার চেয়েছি সেটার পক্ষে আমার ব্যাখ্যাটি আমি দিই। আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলাম 2011 সালে আওয়ামী লীগ সরকারের অধীনে, তখন একটা নির্বাচিত সংসদীয় গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সেটি বাতিল হয়েছিল, এবং যেহেতু সেটি সংবিধান থেকে চলে গিয়েছিল, যার ফলে আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলি করেছিলাম। কিন্তু আজকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সেই বিধানটি আবার ফিরিয়ে আনা হয়েছে। আপনারা জানেন যে আমাদের সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল, সেটিকে কিন্তু বাতিল করেছে হাইকোর্টের একটি বেঞ্চ, এবং হাইকোর্টের এই বেঞ্চটি বাতিল করার ফলে এই মুহূর্তে সংবিধানে কিন্তু আবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। কাজে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে কথা বলেছি, সেটা বলেছি তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচিত সংসদের মাধ্যমে বাতিল করার পরে, এবং তখন আমাদের একটা জাস্টিফিকেশন ছিল, একটা নির্বাচিত সরকার আছে দেশে, তার অধীনে নির্বাচন হবে, আমরা তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরে যেতে চাই না। কারণ এত ব্যাখ্যা আমি এখন যেতে চাই না, আমরা সবসময় সেই ব্যাখ্যাগুলো দিয়েছি। কিন্তু বর্তমানে কিন্তু দেশে কোনো নির্বাচিত সরকার নেই, একটা অবৈধ সরকার আছে। এক, দুই হচ্ছে যে হাইকোর্টের একটি রুলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারটি আবার ফিরে এসেছে এখন সংবিধানে। অনেকে হয়তো বলবেন, অনেক আইনজীবীরা বলছেন যে না, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে এই বিধানটি বাতিল করে অ্যাপেলেট ডিভিশনের একটা রায় ছিল 2011 সালে 10 মে। কাজেই অ্যাপেলেট ডিভিশনে এই রায়টি যেহেতু এটাকে বাতিল করে দিয়েছে, কাজেই তত্ত্বাবধায়ক সরকারটি এখনো সংবিধানে ফিরে আসেনি। পঞ্চদশ সংশোধনী সেই বিষয়গুলি বাতিল করার
বাতিল করা হলেও এটি ফিরে আসেনি। কিন্তু আমার বক্তব্য এখানে একটু ভিন্ন, সেটি হচ্ছে যে অ্যাপেলেট ডিভিশনের যে রায়টি আছে, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে যে রায়টি দিয়েছিল, সেই রায়ের উপরে কিন্তু একটা রিভিউ পিটিশন করা আছে, এবং সেই রিভিউ পিটিশন কিন্তু শুনানির অপেক্ষায় আছে। অর্থাৎ এটি কিন্তু সাবজুডিস, এটা কিন্তু নিষ্পন্ন নয়, নিষ্পত্তি হয়নি। কাজে এটা যখন নিষ্পত্তি হবে তখন দুটো হতে পারে, অ্যাপেলেট ডিভিশনের রায়টি আপহোল্ড হতে পারে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার চলে গেল, অথবা রিভিউ পিটিশনে আবেদনকারী যারা তাদের পক্ষে সিদ্ধান্ত চলে আসতে পারে, সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার আবার অ্যাপেলেট ডিভিশনের রায়ের রিভিউয়ের ক্ষেত্রেও ফিরে চলে আসলো। কিন্তু এখন পর্যন্ত সেটি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত হাইকোর্ট বেঞ্চের যে রুলটি এসছে, তার ফলে তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে সংবিধানে আছে। যেহেতু এটি এই মুহূর্তে সংবিধানে আছে, সেই কারণে আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছি। এবং যেহেতু এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার নেই এবং একটি অবৈধ সরকার আছে, কাজেই সেই ক্ষেত্রে আমি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা এতদিন গলা ফাটিয়েছেন, ফেনা তুলে ফেলেছেন মুখে তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বলে, তাদের আজকে এত সমস্যা হচ্ছে কেন? আপনারা তো আমার সাথে সুর মিলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাওয়া উচিত, এতদিন ধরে চেয়েছেন, এখন কেন চাচ্ছেন না? আপনারা কেন আপনাদের পজিশন বদলে ফেললেন? তো আমার কথা হলো যে, আমরা যদি পাল্টাপাল্টি করতে থাকি তাহলে আমরা কোনো সমাধানে যাব না। আমাদের সত্যিকার অর্থে একটি নির্বাচন প্রয়োজন, এবং সেই নির্বাচনে আমাদের একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, এবং সেই সরকার কে একটা পরিবেশ তৈরি করতে হবে সবার জন্য সমান সুযোগ দেওয়ার। সেই কথাটি কিন্তু আপনারা এতদিন বলে আসছেন, এখন এত কথা বলে আসছেন, এখন সেটা তো সুর পরিবর্তন করে ফেললে হবে না। এই মুহূর্তে ইউনূসের সরকার কি সরকার? এই সরকার তো আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে জেলে ভরে রেখেছে, এবং জিহাদিস যারা মৌলবাদীদেরকে এবং জঙ্গিদেরকে ছেড়ে দিচ্ছে, সবচেয়ে বড় বড় সন্ত্রাসী ক্রিমিনালদের ছেড়ে দিচ্ছে, এবং গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর এক ধরনের অত্যাচার, জুলুম চলছে, এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা আছে, গণমাধ্যম থেকে শুরু করে সবার উপর অত্যাচার, জুলুম চলছে। এইভাবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে? কাজে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের কথা বলে যারা এতদিন মুখে ফেনা তুলে ফেলেছেন, আমাদেরকে বিভিন্নভাবে দোষ দেওয়ার চেষ্টা করেছেন, আজকে তারা তাদের আসল ক্যারেক্টারটা দেখাচ্ছেন। এখানে আমরা বুঝে যাচ্ছি যে আসলে আপনারা গণতন্ত্রের পক্ষে আপনাদের অঙ্গীকার বা কমিটমেন্ট আসলে কতটুকু ছিল, আর কতটুকু মুখে মুখে বলতেন। তো এখন আমি যেটা মনে করি, এই সবকিছু বাদ দিয়ে আমাদের একটা সত্যিকার অর্থে একটা এগ্রিমেন্টে যেতে হবে। সেই এগ্রিমেন্টটা হচ্ছে জনগণের জায়গা থেকে সত্যিকার অর্থে যাতে জনগণ ভোট দিয়ে একটি সংসদ নির্বাচন করতে পারে, সেই নির্বাচনের ব্যবস্থা করে, এবং সেটি এই নির্বাচন শুধু নয়, অনাগত কালে যত নির্বাচন হবে সকল নির্বাচন যেন সব ধরনের বিতর্ক ঊর্ধ্বে থেকে হতে পারে, এরকম একটি এগ্রিমেন্টে আমাদের আসলে পৌঁছানো দরকার। গত 15.5 বছরে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা অনেক বিতর্ক তুলতে পারবেন, সেই বিতর্ককে জাস্টিফাই করার জন্য আমি তার আগের কথা বলতে পারবো, তার আগের কথা বললে আপনারা আরো আগের কথা বলতে পারবেন, কারণ এই বিতর্কের মধ্যে যদি আমরা জড়িয়ে যাই, সেখান থেকে বের হওয়া খুব দুরূহ। আমি মনে করি আগামী দিনের জন্য আমাদের সামনের দিকে দেখা উচিত এবং একটা সুষ্ঠু সমাধানে আসা উচিত। এবং আরেকটি কারণে তত্ত্বাবধায়ক সরকার দরকার, শুধুমাত্র এই জন্য নয় যে ইউনূসের সরকার একটা অবৈধ সরকার। ইউনূসের এই সরকারের সাথে এই ছাত্র সংগঠন, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র সংগঠন, তারা যুক্ত, এবং তারাই নাকি ইউনূসকে নিয়োগ দিয়েছে, এবং এরা আবার নিজেরও একটি দল গঠন করছে যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে, এবং দল গঠন করে তারাও নাকি নির্বাচনে পার্টিসিপেট করবে। তাহলে এই সরকার কিন্তু আর নির্দলীয় সরকার থাকলো না, অবৈধ তো বটেই, এটা আবার দলীয় সরকারও হয়ে গেল। তাহলে আপনারা যারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এতদিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছেন, এই দাবি তো আপনাদেরই তোলা উচিত সবার আগে। কাজে আমাকে প্রশ্ন না করে যে আপনি এতদিন এটা বিরোধিতা করেছেন, এখন কেন চাচ্ছেন, আপনি নিজেও চান, কারণ আপনি তো এতদিন চেয়েছেন, আপনি কেন এখন এটা বিরোধিতা করছেন? কাজে এই প্রশ্ন তুলেন না। আমার ব্যাখ্যা আছে আমার কাছে। আমরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলাম, এবং বাতিল করার পরে যখন এটি সংবিধানে ছিল না, তারপর থেকে আমরা তত্ত্বাবধায়কের সরকারের বিরোধিতা করেছি। বাট এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে আছে, কাজেই এখন আমরা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছি। এছাড়াও আমাদের সময় আমরা ছিলাম নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে। আর এখন যে সরকার আছে এটা তো নির্বাচিত না, তো অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার। কাজে এখন তো আরো জরুরি হয়ে পড়েছে কেন একটি তত্ত্বাবধায়ক সরকার আসা দরকার, কারণ তত্ত্বাবধায়ক সরকারটি কিন্তু এখন আবার একটি সাংবিধানিক সরকার হবে, কারণ সংবিধানে সেই বিধানটি আবার চলে এসেছে বলে। আশা করি আমি এই বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। কাজে এই ধরনের বিতর্কে এসেন না।